প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আজকের সপ্তম শ্রেণীর আমরা ষষ্ঠ অধ্যায়ের মাঝি কবিতা থেকে পড়ব। এই মাঝি কবিতার থেকে আমরা ইতিমধ্যে দুটো টিউটোরিয়াল করে দিয়েছি। সেই টিউটোরিয়ালগুলো তোমরা আমাদের শখ পূরণ করি এই ইউটিউব চ্যানেলে সার্চ করে এখান থেকে তোমরা দেখে নেবে। তোমাদের বইয়ের সমস্ত ছকগুলো এবং যে যে বিষয়গুলো তোমাদের লিখতে হবে সেই বিষয়গুলো আমরা এখান থেকে করে দেবো। আশা করছি এই টিউটোরিয়ালগুলো দেখে তোমরা অনেকগুলো বিষয় জানতে পারবে এবং তোমাদের পড়াশোনার ক্ষেত্রে এটি একটি সহযোগিতা হবে। আমরা তোমাদের বইয়ের আজকে আমরা 122 পৃষ্ঠায় যেটা রয়েছে, অর্থাৎ মাঝি কবিতার পূর্বের যে অংশগুলো সেগুলো আমরা আলোচনা করে দিয়েছি। 122 পৃষ্ঠায় যেটা রয়েছে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। এখানে মূলত আমরা পূর্বের যে অংশ টিউটোরিয়াল দুটোতে ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, মাঝি কবিতা সম্পর্কে ডিটেল আলোচনা করেছি এবং কবির পরিচিতি আলোচনা করেছি, সাহিত্যকে আলোচনা করেছি, কবিতা কী, কবিতার বৈশিষ্ট্য কী, এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে। এবং পরবর্তীতে এই কবিতাটি নিয়ে তোমরা নিজেরাও দলভিত্তিক অনেক কাজ করেছো এবং কবিতাটি থেকে কি বুঝতে পেরেছো সেটি তোমরা লিখেছো। এ পর্যায়ে এই যে কবিতা, এই কবিতার সঙ্গে আমাদের জীবনের সম্পর্ক খোঁজা, অর্থাৎ সাহিত্যের প্রতিটি জিনিসের সাথে আমাদের জীবনের কোনো না কোনো জায়গায় মিল আছে বা মিল খুঁজে পাই আমরা, সেরকম একটি বিষয় জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। মাঝি কবিতাটির সাথে তোমার জীবন বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তার নিচে লেখো। মাঝি কবিতায় মূলত একটি গ্রাম বাংলার যে দৃশ্য থাকে সেই দৃশ্যগুলো ফুটে তুলেছে। আমাদের অনেকেরই বাড়ি গ্রামে, সেই জন্য এই যে মাঝি কবিতার যে দৃশ্যপটটি, একটি গ্রামের দৃশ্যপট, সেটা অবশ্যই আমরা দেখেছি। আবার যারা শহরে থাকো তারা যখন গ্রামের বাড়িতে আসো বা তোমাদের নানা বাড়ি বা মামা বাড়ি বা অন্য কোনো কোথাও বেড়াতে যাও, তখন কিন্তু এই ধরনের অনেক দৃশ্য দেখা যায়। গ্রাম বাংলার দৃশ্য, যেখানে মাঝি থাকে, নদীর খেয়াঘাট থাকে, খেয়াঘাটে এক পার থেকে ওপারে যাও, সেই মাঝি কী করে, এক পার থেকে ওপারে অন্য মানুষদেরকে নিয়ে যায়, পার করে। তাছাড়া গ্রামের যে দৃশ্যগুলো, সেখানে কিন্তু কৃষকেরা এপার থেকে ওপারে যায়, তারা গরু, মহিষ বা এই যে বিষয়গুলো, প্রাণীগুলো আছে সেগুলো নিয়ে তারা ওপারে যায়, তার সেখানে গিয়ে কৃষিকাজ করে, আবার সন্ধ্যা হলে ফিরে আসে, তারপরে জেলেরা নদীতে মাছ ধরে। এরকম দৃশ্য কিন্তু আমরা আমাদের গ্রাম বাংলায় অহরহ আমরা দেখি এবং তোমরা অবশ্যই এরকম একটি দৃশ্য কোথাও না কোথাও দেখেছো। তোমাদের নিজেরা যদি না দেখে থাকো, হয়তো কোনো গ্রামের বাড়িতে যখন গেছো তখন দেখছো, নানা বাড়িতে যখন গেছো, মামা বাড়িতে যখন গিয়েছো বা অন্য কোথাও যখন গিয়েছো, তখন কিন্তু অবশ্যই কোনো না কোনো জায়গায় গিয়ে এই ধরনের দৃশ্য তোমরা দেখেছো। সেটির সাথে একটি মিল খুঁজে পাওয়া এবং সেখানে গিয়ে তোমরা কি দেখেছো সেই বিষয়গুলো তুমি তোমার নিজের মতো করে এখানে লিখবে। তা এটার একটা নমুনা উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি। সেটি হতে পারে যে মাঝি কবিতার সাথে তোমার জীবনের চারপাশের যে মিল খুঁজে আছে। মাঝি কবিতাতে উল্লেখিত নদীর এপার ওপার নানান দৃশ্যের সাথে আমি বেশ পরিচিত, কারণ গ্রাম বাংলাতে এই ধরনের অনেক দেখা যায়। আমার বাড়িও ছোট্ট একটি নদীর পাড়ে, এখানে বলছে নদীটি খুব একটা বড় না হলেও এর উপার দিয়ে কোনো সেতু নাই, অর্থাৎ হয়তো অল্প পানি থাকে, হাঁটু পানি থাকে, এপার ওপার যাওয়া যায়। ফলে গ্রামের মানুষজন খেয়ার মাধ্যমে, খেয়া মানে ওই যে খেয়া নৌকা যিনি পারাপার করেন, খেয়া নৌকা যাকে বলি আমরা, নদী পারাপার হয়ে থাকে। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় সেই নদীর খুবই কম পানি থাকে, তখন হাঁটু পানি থাকে, তখন আমরা নদী পার হয়ে এপার ওপারে নিজেরাই চলে যায়, সেখানে খেয়া নৌকাও অনেক সময় লাগে না। ফলে গ্রামের মানুষজন খেয়ার মাধ্যমে নদী পারাপার হয়। গ্রামের ছেলেমেয়েরা স্কুলে যাওয়া, বড়দের বাজার করা সহ বিভিন্ন কাজে এই খেয়াঘাট ব্যবহৃত হয়ে থাকে। আবার গ্রাম স্কুলে যারা পড়ে তারা কিন্তু অনেক সময় নদী পার হয়ে ওপারে স্কুলে যেতে হয়, মানে নদীর ওপারে তাদের স্কুলটা। সেক্ষেত্রে তারা ওই যে খেয়া নৌকা যে থাকে সেই খেয়া নৌকা করে পার হয়। তারপর অনেক গ্রামে দেখা যায় গ্রামের পাশে বা নদীর পাশেই বাজার বসে, সেই বাজারে যেতে হয়। এরকম দৃশ্য কিন্তু অহরহই আমরা দেখতে পারি। আমি যখন অবসর সময় পাই নদীর ধারে এসে অনেকক্ষণ বসে থাকি। অনেক সময় আমরা বিকেল হলে নদীর ঘাটে ঘুরতে যাই, এপারে বসে আমি ওপারের মনোমুগ্ধকর দৃশ্য অবলোকন করি। নদীর মধ্য দিয়ে অনেক নৌকা মালামাল নিয়ে চলে যায়। এরকম দৃশ্য অহরহই আমরা দেখে থাকি। সময়ের পরিবর্তনে ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো এখন আর দেখা যায় না। এখন কিন্তু সেই কবির যে ডিঙ্গি নৌকাগুলোর কথা বলছে সেগুলো এখন আমরা পাবো না। এখন আমরা পাবো বড় বড় নৌকা বা ট্রলার চালিত, যে ট্রলার বোর্ড যেগুলো বলে আমরা, সেইগুলো আমরা পাবো। তবে গ্রামেও কিন্তু এখনও কোথাও কোথাও গ্রাম অঞ্চলে বাঁশের খুঁটির সাথে নৌকা বাঁধা অবস্থায় দেখতে পাওয়া যায়। জেলেরা সকাল বিকেল মাছ ধরে,
এবং আমাদের গ্রাম বাংলার যে দৃশ্যটা আমরা অহরহ দেখি, যে ছোট ছোট নৌকায় করে জেলেরা মাছ ধরে, হ্যাঁ, রাখাল তার গরু নিয়ে নদী পার হয়ে এপার থেকে ওপারে যায়, এইসব দৃশ্য এখনও গ্রাম বাংলায় দেখা যায়, যা আমি নদীর ধার থেকে দেখতে পাই। সন্ধ্যায় নদীর ধারে ওপারে সবাই মিলে বড় বাজার বসে, সেখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ জন বাজার করতে আসে, আবার বাজার করে তারা ছোট ছোট নৌকায় করে ফিরে যায়। এইসব মানুষের পদচারণায় সম্পূর্ণ বাজারটি কোলাহলপূর্ণ হয়ে ওঠে, সম্পূর্ণ বাজারটি কোলাহলপূর্ণ হয়ে ওঠে। মাঝি কবিতায় দেখা যায় যে কবিতার মাকে অনেক ভালোবাসে। হ্যাঁ, কবিতার মাকে অনেক ভালোবাসে, যেটা মাঝি কবিতার মধ্যে তার মায়ের প্রতি যে দরদ সেটি কিন্তু ফুটে উঠেছে। এখন মাকে কে না ভালোবাসে, আমরা অবশ্যই আমাদের মাকে ভালোবাসি, আর এই জন্য তিনি সবসময় মায়ের কাছে থাকতে চান। হয়তো সকালে যাবে, আবার দুপুর হলে ফিরে আসবে, মাকে এসে বলবে মা আমাকে খেতে দাও, আবার সে চলে যাবে, আবার সন্ধ্যা হলে ফিরে আসবে। আমিও আমার মাকে ভালোবাসি এবং তুমিও তোমার মাকে ভালোবাসো, সে কথাটি বলছি এখানে। তিনি আমাকে পরম স্নেহে আগলে রাখেন। মায়েরা আমাদের জন্য অনেক কিছুই করেন, তাই না, সব কিছুই করেন বলা যায়। তাই আমি তার কাছ থেকে কখনো দূরে থাকতে চাই না। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার মাঝি কবিতার মাধ্যমে মা এবং মাতৃভূমি, মানে স্বদেশ প্রেম যেটাকে বলছি বা প্রকৃতি প্রেম যেটাকে আমরা বলছি, প্রতি তার যে অগাধ ভালোবাসা সেটি তিনি প্রদর্শন করেছেন। আমি আমার গ্রাম তথা দেশকে অনেক ভালোবাসি। এভাবে তোমরা এই রকম অনেক দৃশ্য তোমরা দেখেছো। তোমরা অনেক সময় বানিয়ে একটু লিখতে পারো এখানে, যে তোমরা নানা বাড়িতে গিয়েছিলে, সেখানে নদীর ধারে ছোটো ছোটো নৌকা দেখেছো। হ্যাঁ, এই যে বিষয়গুলো, রাখাল কীভাবে নদী পার হয়ে গরু ছাগল নিয়ে, সেগুলো দেখতে পারো। সন্ধ্যায় কীভাবে ব্যস্ত হয়ে মানুষ ফিরে আসে, এই বিষয়গুলো তোমার লেখনী শক্তি বা তোমার কল্পনা শক্তি কতটুকু প্রবল সেটি তুমি এখান থেকে দেখে আসতে পারো। আমাদের পরের যে অংশটি রয়েছে, আমরা জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি এবং সেটা লিখলাম। লেখার পরে 123 পৃষ্ঠায় যদি আমরা যাই, মিল শব্দ খুঁজি, অর্থাৎ কবিতা কিছু ছন্দের মিল। আমরা আগেই বলছি কবিতা হতে গেলে ছন্দের মিল থাকতে হবে। হ্যাঁ, যেমন আমাদের এখানে আছে ছড়া বলি, কবিতা বলি, সেখানে মিল থাকতে হবে। যেমন আছে ধারে, পারে, সারে, রাজি, মাঝি, এই শব্দগুলো আছে। ঠিক এরকম এক বা একাধিক শব্দ আমাদের রয়েছে, সেগুলো আমরা শব্দ মিল শব্দ খুঁজে বের করবো। এখানে কয়েকটা দো আছে, যেমন ছেলে, মেয়ে, ঘর, যত, যখন, পার, আধার, জাল, বাঁশ এবং জলা, দিন, আসে, এই 12টি শব্দ দেওয়া আছে। এই শব্দগুলোর সাথে কী কী শব্দের মিল আছে সেটি আমরা খুঁজে বের করার চেষ্টা করব। একই সাথে সাথে আরও যদি শব্দের মিল, এভাবে যে কোনো শব্দের মিল শব্দ তৈরি করা যায়। এবার তোমরা জোড়ায় জোড়ায় মিল শব্দের খেলা খেলতে পারো, অর্থাৎ আমাদের এখানে জোড়ায় কাজ বা দলে কাজ জোড়ায় করবো আমরা। এটা উপরের 12টি শব্দের বাইরেও যে কোনো একটি শব্দ বলবে এবং অন্যজন সেটির সাথে মিল করে আর একটা শব্দ বলবে। এই হচ্ছে আমাদের 123 পৃষ্ঠার যে কাজটা দেওয়া হয়েছে। আমরা এখানে কিছু নমুনা তোমাদের জন্য দিয়েছি শব্দের মূল যে অংশে। যেমন এখানে রয়েছে ছেলে, প্রথমটা রয়েছে ছেলে। ছেলের সাথে আমরা বলতে পারি জেলে, মেলে, গেলে, বেলে, এলে, ঠেলে, তেলে, পেলে, খেলে, রেলে, ফেলে। হ্যাঁ, মেয়ে, মেয়ে আছে, মেয়ে, খেয়ে, গে, চে, ছে, নে, ধে, পে, বে, যে। ঘর, ঘরের সাথে মিল হতে পারে বর, পর, মর, কর, জ্বর, চর, চড়। হ্যাঁ, নর, ধর, স্বর, ডর, দর, ধর, এরকম হতে পারে। তারপর যত, যতর সাথে হতে পারে যত, তত, মত, হত, কত, নত, শত, কত। তখন, তখন হতে পারে যখন, কখন। পার, পারের সাথে হতে পারে ধার, জার, মার, তার, আর, খার, চার, ভার, সার। আধার, আধার, বাধার, সাধার, দাদার, কাদার, চাদার, এরকম হতে পারে। জাল, জালের সাথে হতে পারে তাল, হাল, খাল, গাল, চাল, ছাল, ডাল, পাল, এগুলো হতে পারে। বাঁশ, বাঁশের সাথে হতে পারে কাশ, আঁশ, ঘাস, চাষ, চাষ, হাঁস, খাস, লাশ, তাস, দাস, ফাঁস, মাস, শ্বাস, এগুলো হতে পারে। জলা, জলার সাথে কি হতে পারে ফলা, গলা, জলা, কলা, চলা, ডলা, ডলা, তলা, 5 তলা 10 তলা এরকম। ফলা, বফলা, মফলা, এরকম। বলা, মলা, শলা। দিনের সাথে হতে পারে চিন, জিন, তিন, দিন, দিন মানে কি দরিদ্র। ঋণ, হ্যাঁ, বিনম্র,
হ্যাঁ, বিন, এটাকে বলবে বিন হবে, এখানে শব্দটা হবে বিন, এই মটা হবে না এখানে, এটা হবে বিন। ঠিক আছে, বিন। তারপরে নিন, হিন, এরকম অনেক শব্দ হতে পারে। আসে, আশের সাথে হতে পারে পাশে, মাসে, ঘাসে, কাশে, ফাঁসে, চাষে, এই শব্দগুলো হতে পারে। ঠিক এরকম অনেকগুলো মিলযুক্ত শব্দ তোমাদেরকে করতে হবে জোড়ায় জোড়ায়। একজন একটা শব্দ বলবে, অন্যজন একটা মিল শব্দ বলবে। এরই সাথে আমাদের মাঝি কবিতার যে অংশগুলো তোমাদের পূরণ করার কথা ছিল, সেটি আমরা পুরোটাই তোমাদের জন্য পূরণ করে দিলাম। আশা করছি মাঝি কবিতার যতগুলো বিষয় ছিল সবগুলো তোমরা বুঝতে পারছো। দেখা হবে পরের কোনো কবিতা নিয়ে। এরপরে তোমাদের যে কবিতাটি রয়েছে সেটি হচ্ছে ময়নামতির চর। ময়নামতির চর, এই কবিতাটি লিখেছে বন্দে আলী মিয়া। এই কবিতা নিয়ে পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো এবং পড়াশোনা করো। সবার জন্য শুভকামনা।